ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। দেখো, আজ আমি উচ্চ মাধ্যমিক 2021 রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় তৃতীয়, নাম হচ্ছে পররাষ্ট্রনীতি, এই অধ্যায়ের এমসিকিউ ও এসিকিউ এর উত্তর নিয়ে আমি আলোচনা করব। দেখো, তোমাদের আমি এর আগে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এসিকিউ এর উত্তর আমি দিয়েছিলাম। আজকে তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। তোমরা অবশ্যই আগেরগুলো লিখেছিলে, এইগুলো লিখে তোমরা পড়া শুরু করো। দেখো, এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, অর্থাৎ এখান থেকে এমসিকিউ অর্থাৎ 1 নম্বরের 3টে, এসিকিউ 1 নম্বরের 3টে, টোটাল 6 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। অর্থাৎ আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো পড়লেই অবশ্যই 6টা প্রশ্ন এখান থেকে কমন পাবে। যাই হোক, শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, দেখো ভারতের পররাষ্ট্রনীতির জনককে? দেখো, উত্তর হচ্ছে নেহেরু। 2 নম্বর প্রশ্ন, দেখো ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য লেখো। উত্তর দেখে নাও, পঞ্চশীল নীতির অনুসরণ। 3 নম্বর প্রশ্ন, দেখো বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? উত্তর দেখে নাও, জাতীয় স্বার্থ রক্ষা। 4 নম্বর প্রশ্ন, দেখো পররাষ্ট্রনীতির প্রধান বিবেচ্য বিষয় কি? উত্তর দেখে নাও, জাতীয় স্বার্থ। 5 নম্বর প্রশ্ন, দেখো বিদেশ নীতির একটি কৌশল লেখো। উত্তর দেখে নাও, কূটনীতি। 6 নম্বর প্রশ্ন, দেখো জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা, উক্তিটি কার? দেখো, ফ্রাঙ্কেল। 7 নম্বর প্রশ্ন, দেখো পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক, উক্তিটি কার? উত্তর হচ্ছে মর্গেনথাউয়ের। 8 নম্বর প্রশ্ন, দেখো বিদেশ নীতি প্রণয়ন কি একটি সম্মিলিত প্রক্রিয়া? 9 নম্বর প্রশ্ন, দেখো প্রকৃতিগতভাবে অনির্দিষ্ট ও স্পষ্ট হয় ড্যাশ। উত্তর হবে কি? পররাষ্ট্রনীতির দূরপাল্লার উদ্দেশ্য। 10 নম্বর প্রশ্ন, দেখো পররাষ্ট্রনীতির অন্যতম একটি নির্ধারকের নাম কি? উত্তর দেখো, সামরিক শক্তি। 11 নম্বর প্রশ্ন, দেখো দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? উত্তর দেখো, জোসেফ ফ্রাঙ্কেল। 12 নম্বর প্রশ্ন, দেখো দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? বার্টন মার্শাল। 13 নম্বর প্রশ্ন, দেখো একটি রাষ্ট্রের বিদেশ নীতির সাফল্য কোন বিষয়ের উপর নির্ভরশীল? উত্তর দেখে নাও, সামরিক ক্ষমতা। 14 নম্বর প্রশ্ন, দেখো পিভি নরসিমা রাও এর সময় মহাকালী চুক্তি সম্পাদিত হয় কোন দুটি দেশের মধ্যে? ভারত ও নেপালের মধ্যে। 15 নম্বর প্রশ্ন, দেখো ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? উত্তর দেখে নাও, নরসিমা রায়ের সময়। 16 নম্বর প্রশ্ন, দেখো বিদেশ নীতি কার্যকর করার সবচেয়ে কার্যকরী মাধ্যম কি? কূটনীতি। 17 নম্বর প্রশ্ন, দেখো কবে ভারতে প্রথম পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়? 1974 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, দেখো ভারতে নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকারকে? উত্তর দেখে নাও, অটল বিহারী বাজপেয়ী। 19 নম্বর প্রশ্ন, দেখো ভারতে পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক। 20 নম্বর প্রশ্ন, দেখো ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর দেখো, নওয়াজ শরীফ। 21 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তান কার্গিল যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? 1999 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, দেখো ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটি প্রণেতাকে? পিভি দত্ত। 23 নম্বর প্রশ্ন, দেখো ভারত পাক প্রথম যুদ্ধ কবে হয়? 1961। 24 নম্বর, তাশকন্দ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1966 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, দেখো ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? 1972 খ্রিস্টাব্দে। আচ্ছা, 26 সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে। 27 দেখে নাও, লিঞ্চপিন এর অর্থ কি? অপরিহার্য অঙ্গ। 28 নম্বর প্রশ্ন, কবে 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়? 2007 খ্রিস্টাব্দে। 27 বিশ্ব বাণিজ্য সংস্থা কবে গঠিত হয়? 1995। আর 30 নম্বর, কত সালে বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন? উত্তর দেখো, 2013 খ্রিস্টাব্দে। 31 দেখো ভারতের জোট নিরপেক্ষতা নীতির প্রধান জনককে? জওহরলাল নেহেরু।
32 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1954 খ্রিস্টাব্দে। 33 নম্বর প্রশ্ন, পঞ্চশীলের কথা সর্বপ্রথম কে ঘোষণা করেন? জওহরলাল নেহেরু। 34 দেখে নাও, পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও চীনের মধ্যে। 35, শান্তিপূর্ণ সহবাসস্থান নীতিটি কি? পঞ্চশীল নীতি। কবে সার্ক প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। 37 দেখো, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 8। 37 দেখে নাও, কোন রাষ্ট্র সার্কের সদস্য নয়? উত্তর চীন। 39 দেখো, সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। আচ্ছা 40, সার্কের নবীনতম সদস্য দেশ কোনটি? উত্তর হচ্ছে আফগানিস্তান। 41 দেখো, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন কি? উত্তর সার্ক। 42, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। 43 দেখো, সার্কের সনদে কটি ধারা আছে? উত্তর 10টি। 44 দেখো, সার্কের সনদে কত নং ধারায় উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ হয়েছে? 1 নং ধারায়। 45 দেখো, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকায়। 46 দেখো, ভারতে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। 47 দেখো, কত নং ধারায় সার্কের গঠন আলোচনা করা হয়েছে? 4 নং থেকে 8 নং ধারায়। 48 দেখো, কবে সার্কের কোনো সম্মেলনে কন্যা বর্ষ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব গৃহীত হয়? 1990 খ্রিস্টাব্দে পঞ্চম শীর্ষ সম্মেলনে। 49 দেখে নাও, সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনে সদস্যদের মাধ্যমে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর দেখে নাও, সাপটা চুক্তি। 50 নম্বর প্রশ্ন দেখো, কবে সাপটা চুক্তি সম্পাদিত হয়? 1993 খ্রিস্টাব্দে। 51 দেখো, সাপটা চুক্তি কোথায় সম্পাদিত হয়? ঢাকা সম্মেলনে। 52, সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছে কোন দেশ? পাকিস্তান। 53 দেখো, সার্কের কোন খ্রিস্টাব্দকে ইয়ার ফর হাউস বলা হয়? 1992। 54 দেখে নাও, সার্ক গঠনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল কোন দেশ? বাংলাদেশ। 55, সার্ক একটা দরিদ্র মানুষের আসার নয়, কে বলেছেন? উত্তর হচ্ছে কি? নরসিমা রাও। 56, এখনো পর্যন্ত সার্ক কটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? 18টি। 56 হলো 57, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কবে? 1971 খ্রিস্টাব্দে। 58 দেখো, ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থটির প্রণেতাকে? হলস-টি। 59 দেখে নাও, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা? কোথাও হ্যান্স জে মর্গেনথাবের। 4 নম্বর প্রশ্ন, কত সালে সার্কের তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়? 2013 সালে। এবারে তোমরা এসিকিউ দেখো, সার্কখানা তো এমসিকিউ হলো। তা আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, অল নোটিফিকেশন অন করো, কারণ তোমরা যদি এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমরা ঘরে বসেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের পড়া কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। যাই হোক, 1 নম্বর প্রশ্ন দেখো, বিদেশ নীতি কাকে বলে? আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য একটি রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের নীতিকে বিদেশ নীতি বলে। 2 নম্বর প্রশ্ন দেখো, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। পররাষ্ট্রনীতি বলতে নিজের গুরুত্বপূর্ণ স্বার্থসমূহের সংরক্ষণ কিংবা পরিবর্ধনের জন্য একটি রাষ্ট্র কর্তৃক অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তার আচরণ সংক্রান্ত নিয়মাবলী প্রণয়ন ও রূপায়ণ করাকেই বোঝায়। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতে পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য লেখো। দেখো, জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা বলতে জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণকে বোঝায়। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতে পররাষ্ট্রনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। 1, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরোধিতা করা। 2 হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। প্রশ্ন দেখো, পররাষ্ট্রনীতির যে কোনো একটি উদ্দেশ্য লেখো। দেখো, জাতীয় স্বার্থের সংরক্ষণ ও সম্প্রসারণ। 6, ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? উপনিবেশবাদের বিরোধিতা করা, জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা এবং শান্তিপূর্ণ সহবাসস্থান বজায় রাখা। 7 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কি? বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। আচ্ছা 8, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। 9 নম্বর প্রশ্ন কি? কূটনীতি কাকে বলে? জাতীয় রাষ্ট্রগুলি যে নীতির মাধ্যমে
আন্তর্জাতিক রাজনীতিতে তাদের ভূমিকা নির্ধারণ করে তাকেই কূটনীতি বলে। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন? রাজীব গান্ধী, 1987। 11, ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি? নো ফার্স্ট স্ট্রাইক। 12 নম্বর, গুজরাল নীতি কার সৃষ্টি? ইন্দ্র কুমার গুজরালের। 13 নম্বর প্রশ্ন দেখে নাও, পূর্বে তাকাও নীতির মূল বক্তব্য কী ছিল? ডক্টর মনমোহন সিং এর পূর্বে তাকাও নীতির মূল বক্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের নিকটস্থ পূর্ব এশিয়ার সমগ্র এলাকার অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে ভারতকে যুক্ত করা। 14 নম্বর, কবে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়? 2008। 15, গ্যাটের পুরো নাম কি? জেনারেল এগ্রিমেন্ট অর ট্রেড অ্যান্ড ট্রাফিক। 16, গ্যাটের অর্থ কি? সাধারণ বাণিজ্য ও শস্য সংক্রান্ত চুক্তি। 17, ব্রিক্স কি? ব্রিক্স হলো একটি সম্মেলন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা দেশগুলির সমন্বয়ে ব্রিক্স গঠিত হয়েছিল। 18, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও কবে গঠিত হয়? 1995 খ্রিস্টাব্দে। 19, ডাব্লিউটিওর পুরো নাম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 20, আইএসআই এর পুরো নাম কি? ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। 21, কোন দেশের অনুকরণে নেহেরু পঞ্চশীল নীতি উদ্ভাবন করে? ইন্দোনেশিয়া। পঞ্চশীলার অনুকরণে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1954 খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতির উদ্ভাবন করেন। 22 নম্বর, দুটি আঞ্চলিক সাহায্যকারী গোষ্ঠীর নাম লেখো। এশিয়ান এবং সার্ক। 23, সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দেন? বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 24, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন করা এবং তাদের জীবনের উৎকর্ষ বিধান করা। 25, সার্কের বর্তমান সদস্য কত? 8। 26, আফগানিস্তান কবে সার্কের সদস্যপদ লাভ করে? 2007 খ্রিস্টাব্দে। 27 দেখো, সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্র কোনটি? ভারত। 28 নম্বর প্রশ্ন দেখো, সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। 29, সার্কের মন্ত্রিসভার কাজ কি? নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করা। 30, সার্কের সর্বোচ্চ সংস্থা কোনটি? মন্ত্রিসভা। 31, সার্কের সর্বোচ্চ সংস্থা কাদের নিয়ে গঠিত? পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে। 32, সার্কের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? হুসেন মোহাম্মদ এরশাদ। 33, সার্কের প্রথম অধিবেশনের উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। দেখো 34, এশিয়ানের পুরো নাম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। 35, সার্কের একটি দুর্বলতা উল্লেখ করো। সার্কের সদস্য রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিবাদ। 36, সার্কের একটি বড় সমস্যা লেখো। দারিদ্র নিরক্ষরতা। 37, সাপটা বলতে কি বোঝো? সাপটা হলো সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ। 38, সাপটাকরণের প্রস্তাব কোন সার্ক সম্মেলনে উত্থাপিত হয়? কলম্বোয় অনুষ্ঠিত ষষ্ঠ সার্ক শীর্ষ সম্মেলনে। 39, সাপটার পুরো নাম কি? সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। 40, সাপটার দীর্ঘমেয়াদী লক্ষ্য কি? দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চলে পরিণত করা। যাই হোক, এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা প্রত্যেকেই লাইক করো, বন্ধুদেরকে বেশি করে তোমরা শেয়ার করো, আর এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।